ইজ ফলোড ইন রিপিট, এইরকম একটা আইডেন্টিটি নিয়ে শুরু করা যাক। ডেল অফ 1/r ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এখন বায়োসাভার্টস লতে তাহলে আমরা জিনিসটাকে রিপ্লেস করে দিতে পারি। বায়োসাভার্টস লতে কিরকম ছিল মনে করে দেখো, এই যে জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ছিল, জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ছিল ইন্টিগ্রালটার ভিতরে, আমরা সেইটাকে রিপ্লেস করলাম বাই বাই মাইনাস বাই দিস থিং, হ্যাঁ, মাইনাস ডেল অফ 1/r, এটা দিয়ে রিপ্লেস করা হলো। ঠিক আছে, এখন আবার আরেকটা ভেক্টর আইডেন্টিটি ইউজ করো, ডেল ক্রস জে বাই আর, ডেল ক্রস জে বাই আর। দেখো যেটা ভেক্টর কোয়ান্টিটি 1/r টা একটা স্কেলার, কাজী সামথিং লাইক এটা ডেল ক্রস ফাই এ, সেটাকে কিভাবে লেখা যায়, ডেল ফাই ক্রস এ প্লাস 1/ফাই ডেল ক্রস এ, অর্থাৎ ডেল অফ 1/r ক্রস জে প্লাস 1/r ডেল ক্রস জে। এবার যেটা বললাম যে আমরা ডেল অপারেটরটাকে যখন ডিফাইন করছি, এর এক্সিকিউশনটা হচ্ছে অ্যারাউন্ড দি ফিল্ড পয়েন্ট। অন দি আদার হ্যান্ড জে কারেন্ট ডেনসিটি ইজ ফাংশন অফ দি সোর্স কোঅর্ডিনেট। তাহলে আগের এক্সপ্রেশনে যেমন ডেল ডট জেটাকে জিরো করেছিলাম, একই যুক্তিতে ডেল ক্রস জেটাকেও জিরো করা যায়। সো ডেল ক্রস জে ইকুয়ালস টু জিরো, দিস এক্সপ্রেশন ইজ রিডিউসড টু দিস ফর্ম, ডেল অফ 1/r ক্রস জে। হয়েছে? তাহলে বায়োসাভার্টস লতে এই ইন্টিগ্রালের ভিতর যেটা জে ক্রস ডেল অফ 1/r ছিল, বা মাইনাস সাইনটাকে যদি অ্যাবজর্ব করে নাও এর মধ্যে, ডেল অফ 1/r ক্রস জে, সেটাকে রিপ্লেস করতে পারি বাই দিস থিং, ডেল ক্রস জে বাই আর। দ্যাট ইজ উই হ্যাভ রিপ্লেস বায়োসাভার্টস ল বাই দিস ফর্ম। হ্যাঁ, বায়োসাভার্টস লটাকে দেখো এরকম ভাবে রিপ্লেস করা হয়েছে। ক্লিয়ার? বায়োসাভার্টস লটাকে এরকম ভাবে রিপ্লেস করেছি। আবার এটাকে ফার্দার রিরাইট করা যায়, এই যে ডেল অপারেটরটা আবার ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, ডেল অপারেটরটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এরকম ভাবে লেখা হয়েছে। কেন নেওয়া যায় সেটা আমি অলরেডি ডিসকাস করেছি, বিকজ ইন্টিগ্রালটা করছি আমরা ওভার দি সোর্স রিজিয়ন। হ্যাঁ, অর্থাৎ এই যে কার্লটা অপারেট করে ইন্টিগ্রেট করাও যা, আগে ইন্টিগ্রেশন করে নিয়ে যেটা পাচ্ছি তার কার্ল নেওয়াটাও একই রকম ব্যাপার। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বি এর ডেফিনিশন। হ্যাঁ, নতুন ভাবে বি ফিল্ডটাকে ডিফাইন করা হলো, বায়োসাভার্টস লটাকে রিরাইট করা হলো বাই দিস ফর্ম। নাও লেট আস ক্যালকুলেট দি কার্ল অফ দিস বি ফিল্ড। এবার এই ফিল্ডটার কার্লটাকে ক্যালকুলেট করে দেখো কি রকম পাও। অন আইদার সাইড কার্ল নাও, নিয়ে দেখো কি হয়। বোথ সাইডে যদি কার্ল নাও, নিলে কি পাবে, মিউ 0/4 পাই ডেল ক্রস জে বাই আর ইনটু ডিটা প্রাইম। এই যে এক্সপ্রেশনটা ছিল সেখানে তোমার আরেকবার কার্ল নেওয়া আর এই। এখন এই ডান দিকে যে টার্মটা সেটা কেমন, ডান দিকের টার্মটা অনেকটা এরকম, ডেল ক্রস এ, ডেল ক্রস এ, এই ইন্টিগ্রালটা ধরো তোমার এ, ডেল ক্রস এ, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডেল ক্রস এ এটাকে লেখা যায় মনে থাকতে পারে তোমাদের, ডেল অফ ডেল ডট এ মাইনাস ডেল টু এ। ডেল ক্রস এ এইটাকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ ডেল অফ ডেল ডট এ মাইনাস ডেল টু এ। ঠিক আছে, এখানে এটাকে আইডেন্টিফাই করতে পারছো, এই ইন্টিগ্রালটা বেসিক্যালি। তাহলে বসিয়ে দাও, ডেল অফ ডেল ডট এ, ডেল অফ ডেল ডট এ হয়েছে মাইনাস ডেল টু এ। ক্লিয়ার? ডেল ক্রস বি ম্যাগনেটিক ফিল্ডের কার্লটা যখন আমরা ক্যালকুলেট করছি সেটাকে তাহলে এইভাবে রিরাইট করতে পারি। তারপর আরো এগোতে থাকো। এখানটায় দেখো কি করা হয়েছে, এখানটায় আবার বেসিক্যালি এই অর্ডারটাকে চেঞ্জ করা হয়েছে আর কি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই অর্ডারটাকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। আমরা এই ডেল ডটটাকে ইন্টিগ্রালের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, শুধু তাই নয়, যদি ডেল ডটটাকে ইন্টিগ্রালের ভিতরে ঢোকাও, ডেল ডটের রেসপেক্টে দেখতে পাচ্ছ যেটা তো কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি সোর্স কোঅর্ডিনেটেড ফাংশন, কাজে ডেল ডট জে অফ 1/r যদি করি সেটা সেম অ্যাজ জে ডট ডেল ডট 1/r। তাহলে ফার্স্ট ইন্টিগ্রালটাকে এরকম ভাবে ডিরাইভ করলাম, আর সেকেন্ড ইন্টিগ্রালটাকে দেখো কি করা হয়েছে, ডেল টুটাকে ভিতরে নিয়ে নেওয়া হয়েছে, আর যেটাকে ডেল টুর বাইরে রাখা হয়েছে। ঠিক আছে, এরপর আরেকটা রিলেশন ইউজ করো। যদি আমরা এই ডিফারেন্সিয়েশনটার ডেফিনিশনটাকে চেঞ্জ করি, ফিল্ড পয়েন্টের অ্যারাউন্ডেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটাকে এক্সিকিউট করছি, বাট সেই এক্সিকিউশনটা সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে করছো, আই মিন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এদের রেসপেক্টে করছো, নাকি অরিজিনটা রেসপেক্টে করছো, সেটার উপরে ডিপেন্ড করছে। যদি আমরা এক্স ওয়াই জেড এর রেসপেক্টে
ডেল অফ ওয়ান বাই আর ক্যালকুলেট করি, আর যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এর রেসপেক্টে ডেল অফ ওয়ান বাই আর ক্যালকুলেট করি, তারা এইরকম ভাবে রিলেটেড। ডেল অফ ওয়ান বাই আর ইকুয়ালস টু মাইনাস ডেল প্রাইম ওয়ান বাই আর। এই জিনিসটা তোমরা যখন ডাইরেক্ট্রিক্স চ্যাপ্টারটা পড়ো সেখানে দেখে এসেছো যে সোর্স কোঅর্ডিনেট আর ফিল্ড কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশনটাকে ডিফাইন করা হয় তাহলে কেমন হবে। এটাই। এবার ডেল টু ওয়ান বাই আর এটাকে যদি ক্যালকুলেট করো, এটাও তোমরা চিনতে পারছো, দ্যাট ইজ সিম্পলি মাইনাস ফোর বাই ডেল কিউব আর মাইনাস আর প্রাইম। এই থ্রি ডাইমেনশনাল ডিরেক্ট ফাংশন এইটা টার্মে লেখা যায়। ওকে, এবার তাহলে দেখো এই লাস্ট এক্সপ্রেশনটাকে রিরাইট করছি আমরা। জিরো বাই ফোর বাই যেমন ছিল রইলো। এই যে জিনিসটা দেখছো জে ডট ডেল ওয়ান বাই আর, সেটাকে কিভাবে লেখা হয়েছে, যেটা তো অলরেডি বললাম ফাংশন অফ আর প্রাইম, সেটা আরো এক্সক্লুসিভলি লেখা হয়েছে। আর এই যে ডেল অফ ওয়ান বাই আর সেটাকে রিরাইট করেছি আজ মাইনাস মাইনাস এই যে মাইনাস ডেল প্রাইম ওয়ান বাই আর হয়েছে। আর সেকেন্ড যে ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছ, সেকেন্ড ইন্টিগ্রালে ডেল টু ওয়ান বাই আরটাকে রিপ্লেস করা হয়েছে বাই ফোর বাই ডেল কিউব আর মাইনাস আর প্রাইম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, দিয়ে এরকম একটা জিনিস দাঁড়িয়েছে। ওকে, ডান দিকের টার্মটা দেখো আরেকটু সিম্পলিফাইড হয়ে গেল। ডান দিকের টার্মটা তোমরা জানো এটাকে কিভাবে লেখা যায়। এটাকে লেখা যায় অ্যাজ সিম্পলি জে অফ আর। এই যে কোয়ান্টিটিটা, এটাকে জে অফ আর ডিরেক্ট ডেল্টা ফাংশনের প্রপার্টি ইউজ করে এরকম ভাবে লিখে ফেলতে পারি। আর হোয়াট হ্যাপেন্স টু দি ফার্স্ট ইন্টিগ্রালটাকে আমরা আবার রিরাইট করছি কেমন ভাবে, এই যে এরকম ভাবে ডেল প্রাইম ডট জে বাই আর। এই যে জে ডট ডেল প্রাইম ছিল সেটাকে আমরা কিভাবে করছি, ডেল প্রাইম ডট জে বাই আর থিটা প্রাইম। নাও ইউ অ্যাপ্লাই দি ডাইভারজেন্স থিওরেম টু দি ফার্স্ট ইন্টিগ্রাল। ফার্স্ট ইন্টিগ্রালটা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি হবে, এটা সারফেস ইন্টিগ্রালে কনভার্টেড হয়ে যাবে, যেটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারবো। সারফেস ইন্টিগ্রালে কনভার্টেড হয়ে গেল। এবার এই যে সারফেসটা, সেই সারফেসটাকে আমরা খুব লার্জ চুজ করলাম। হ্যাঁ, সারফেসটাকে খুব লার্জ চুজ করলাম যাতে করে এই কোয়ান্টিটিটা ভ্যানিশড হয়ে যায়। এই কোয়ান্টিটিটা তাহলে এফেক্টিভলি ডেল ক্রস বি তে কন্ট্রিবিউট করছে না। হোয়াট ইট কন্ট্রিবিউটস ইজ বেসিক্যালি দি সেকেন্ড পার্ট। হ্যাঁ, এবং সেকেন্ড পার্টটা রিডিউসড হয়ে যায় কেমন ভাবে, মিউ জিরো ইনটু জে অফ আর। Thus we have the expression del cross b equals to mu zero into j of r. খেয়াল করে দেখো, যেটা কিন্তু আমরা কি বলেছিলাম, যেটা বলেছিলাম ফাংশন অফ আর প্রাইম, বাট এট দি এন্ড আমরা কি দেখালাম, del cross b equals to mu zero j of r. What does it physically signify? এটা সিগনিফাই করে যে আমরা যদি সোর্স রিজিয়নের বাইরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল ক্যালকুলেট করি, আবার বলছি, সোর্স রিজিয়নের বাইরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু সেইটা জিরো হবে। অন দি আদার হ্যান্ড সোর্স রিজিয়নের ভিতরে যদি আমরা জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে এরকম একটা ফাংশন হবে, এটা নন জিরো হবে। তাহলে এইরকম ভাবে ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ জিরো ইনটু জে এটা ক্যালকুলেট করে ফেলা যায়। পুরোটা একবার দেখে নাও, যদি ডাউট থাকে বলো। স্যার ওই যে ওই সারফেস ইন্টিগ্রালটা জিরো হলো কি করে একটু সারফেস ইন্টিগ্রাল, হ্যাঁ হ্যাঁ, এই যে সারফেসটা, এই সারফেসটা তো আমরা যত খুশি বড় চুজ করতে পারি। শুধু কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এটা তোমার সোর্স রিজিয়নটাকে এনক্লোজ করে রাখতে হবে। ধরো ডেল ডট এ ডিটাও, ডেল ডট এ ডিটাও এরকম একটা ভলিউম ইন্টিগ্রাল রয়েছে। বাই অ্যাপ্লাইং ডাইভারজেন্স থিওরেম উই ক্যান রিরাইট ইট অ্যাজ এ ডট ডিএস। এখন এই এসটা কেমন হতে হবে, থিওরেমে কি বলা রয়েছে, এস এই সারফেসটাকে এমন হতে হবে যাতে করে এটা সোর্স ভলিউমটাকে, মানে এই ভলিউমটাকে এনক্লোজ করে রাখে। একটা ছোট সারফেস যেমন একটা ভলিউমকে এনক্লোজ করে রাখে, তেমনি একটা ইনফাইনাইটলি লার্জ ভলিউমের মধ্যে, ইনফাইনাইটলি লার্জ যদি সারফেস নিই তার মধ্যে ওই ছোট ভলিউমটাকে এনক্লোজ করে রাখা সম্ভব। There is no restriction on the size of the surface. What it matters is that the surface must enclose the volume. তাহলে আমরা যদি খুব বড় সারফেস চুজ করি তাহলে আমরা কি দেখবো, যে এই কোয়ান্টিটিটা জিরো, অর্থাৎ সারফেসটা যাই হোক না কেন এই জিনিসটার কোনো রকম কন্ট্রিবিউশন নেই, এটাই দাঁড়াচ্ছে। সারফেসটা আমরা ছোট নিই, সারফেসটা বড় নিই, যাই নিই না কেন এই কোয়ান্টিটিটার কোনো রকম কন্ট্রিবিউশন নেই। এই যে কোয়ান্টিটিটা সেইটা জিরো হয়, এটা আমরা বোঝার জন্য একটা বড় সারফেসের কথা ভাবছি। ঠিক আছে, ধরো তোমার একটা চার্জ রয়েছে, একটা পয়েন্ট চার্জ রয়েছে। তুমি একটা ছোট স্ফিয়ারের মধ্যে যদি চার্জটাকে রাখো তাহলে ফ্লাক্স হবে কত, কিউ বাই এপসিলন জিরো। তুমি যদি একটা বিশাল বড় সারফেসের মধ্যে এইটাকে রাখো তাহলেও কিন্তু তোমার ফ্লাক্সটা কিউ বাই এপসিলন জিরোই হবে, তাই না?
আমরা এটা দেখালাম যে এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা তোমার এই এই ভলিউম ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করেছি। কাজেই সারফেসটা ছোট বড় যা খুশি হতে পারে। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে সারফেসটা যদি বড় নিই তাহলে কোয়ান্টিটিটা জিরো হয়ে যায়, তাহলে সারফেসটা ছোট নিলেও কোয়ান্টিটিটা জিরোই। তো উই তাহলে হ্যাভ ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ জিরো জে। হ্যাঁ বলো। স্যার তাহলে ওই মানে বড় মানে আগের যে উদাহরণটা স্যার বললেন যে একটা বড় সারফেসের ক্ষেত্রেও কিউ বাই এপসিলন জিরো থাকছে, একটা ছোট সারফেসের ক্ষেত্রেও কিউ বাই এপসিলন জিরো থাকছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এই হ্যাঁ ক্ষেত্রেও তো মানে আমি বড় ছোট যাই নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার একটা জিরো জিরোই জিরো। কন্ট্রিবিউটটা করছে। হ্যাঁ 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 তাহলে আমার তাহলে আমার আমি আমার হ্যাঁ বলো বলো। তাহলে স্যার আমি বড় সারফেসটা নিচ্ছি, এটার ইম্পর্টেন্সটা কোন জায়গাটা সেটা বুঝতে পারছি এই না। যে বড় বড় সারফেসটা নিয়ে আমি বুঝতে পারছি যে এই সারফেস ইন্টিগ্রালটা জিরো। বড় সারফেসটা নিয়ে আমি বুঝতে পারছি এই সারফেস ইন্টিগ্রালটা জিরো। ধরো এরকম একটা সিম্পল জিনিস ভাবো, ধরো তোমার একটা পয়েন্ট চার্জ রয়েছে, ঠিক আছে? হুম পয়েন্ট চার্জ রয়েছে। এবার এবার তুমি একটা কিউবিক্যাল সারফেস নাও, হুম একটা কিউবিক্যাল সারফেস নাও, নিয়ে বলো বলো তো যে তোমার ফ্লাক্সটা কত হবে। বলাটা কঠিন, হুম ইয়েস অর নো? হ্যাঁ বাট স্যার। আমি তোমাকে বললাম যে তুমি একটা স্ফেরিক্যাল সারফেস নাও, তাহলে তুমি হুম চট করে বলে দিতে পারো ইউ নো ইলেকট্রিক ফিল্ড ইজ কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার ইনটু আর কে। তাহলে হুম ফ্লাক্সটা হবে কিউ বাই এপসিলন 0, তাই না? হুম হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি কিউবিক্যাল সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স বের করতে চাই, টোটাল ফ্লাক্স বের করতে চাই, আমরা এই কিউবিক্যাল সারফেস না নিয়ে একটা স্ফেরিক্যাল সারফেসের কথা ভাবতে পারি। হোয়াট ইট হুম ম্যাটার্স যে চার্জটাকে কিন্তু এই সারফেসটার ভিতরে থাকতে হবে। আচ্ছা এখানেও স্যার। জিনিসটা সেই রকমই, এখানেও জিনিসটা সেই রকমই যে তোমার এই যে সোর্স ভলিউমটা, সেই সোর্স ভলিউমটাকে এনকোড করে রাখতে হবে সারফেসটা। এবার সারফেসটা বড়ই হোক ছোটই হোক, সারফেস ইন্টিগ্রালের ভ্যালুটা একই হবে। এইটা আমরা কনফিউজ। এবার হ্যাঁ স্যার। আমরা দেখালাম যে এই সারফেস যদি খুব বড় হয় তাহলে এই ইন্টিগ্রালটাকে কোয়ালিটেটিভলি বুঝে ফেলাটা সহজ। যদি সারফেসটা খুব বড় নিই তাহলে এই ইন্টিগ্রালটার ভ্যালুটা জিরো হয়। তাহলে নিশ্চয়ই সারফেসটা যদি ছোট নিতাম, যদি সোর্স রিজিয়নটাকে এনক্লোজ করে রাখতো, তাহলে ভ্যালুটা জিরো হতো। হুম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটাই, হ্যাঁ এটাই এটাই কনসেপচুয়ালি জিনিসটা এইরকম। আর বাকিটা ম্যাথামেটিক্স, হ্যাঁ বাকিটা ম্যাথামেটিক্স, হুম বাকিটা খুব 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 লেন্থি ম্যাথামেটিক্স, খুব ইলাবোরেটিভ ম্যাথামেটিক্স। খাতায় যদি 10 বার নিজে ইন্ডিপেন্ডেন্টলি না করো তাহলে পরীক্ষার হলে কখনো করতে পারবে না, কখনো করতে পারবে না। এটা আমাদের বিএসসি তে মহাদেব দাস খান স্যার পড়াতেন। বিএসসি তে যখন আমরা পড়তাম নরেন্দ্রপুরে, তখন এটা মহাদেব দাস খানের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। হ্যাঁ স্যার বই পড়েছিলাম। এইচএসের বই হ্যাঁ টই প্রচুর 11-এ। প্রচুর বই টই লিখেছে। হ্যাঁ পড়েছ। মহাদেব দাস খান স্যার পড়াতেন। তো এইটা করতে গিয়ে সাংঘাতিক রকম ছড়িয়েছিলেন আর কি। এবং আমি আরেকটি যে আমরা মোটামুটি অল্টারনেট ফার্স্ট সেকেন্ড হতাম, আমরা একসাথেই বসতাম, আমরা একটু ফিক ফিক করে হেসে দিয়েছিলাম আর কি। তার জন্য আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। এবং সেটাই হচ্ছে স্টুডেন্ট লাইফের একমাত্র এক্সপেরিয়েন্স যে ক্লাস থেকে কোনো টিচার বের করে দিয়েছিলেন। খুব গায়ে লেগেছিল। এবং শুধু তাই নয়, বের করে দেওয়াই নয়, আমাদের 10টা অ্যাটেন্ডেন্স তিনি কেটে নিয়েছিলেন। এই আর কি। যাই হোক, মানে একটা টিচারের পক্ষে করা যদি দুষ্কর ব্যাপার হয়, বুঝতে পারছো যে তোমাদের পক্ষে করাটা আরো দুঃসাধ্য ব্যাপার আর কি। খুব একদম ইলাবোরেটিভ ম্যাথামেটিক্স কাজে লাগিয়ে এটাকে করা হয়েছে। কনসেপ্টটাকে ঠিক রেখো, কনসেপ্টটা ওই যে কথাটা আমি আগেও বললাম, এখনো একই কথাই বলছি, যে কারেন্ট ডেনসিটিটা সোর্স কোঅর্ডিনেটেড ফাংশন আর ডেল অপারেটরটা এক্সিকিউটেড হচ্ছে অ্যারাউন্ড দি ফিল্ড পয়েন্ট। কাজেই আমরা যদি ডেল ডট জে বা ডেল ক্রস জে ক্যালকুলেট করি, এটা জিরো হবে। আর এই বায়োসাভার্ট লতে যে ইন্টিগ্রালটা অ্যাপিয়ার করছে সেটা তোমার সোর্স ভলিউমকে কভার করছে। কাজেই প্রয়োজন মতো আমার যেখানে যেমন দরকার হবে, আমি এই ডেল আর ইন্টিগ্রাল এই দুটোর একে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি আর কি। আগে আমরা ইন্টিগ্রালটা করে নিয়ে ডাইভারজেন্স বা কার্ল ক্যালকুলেট করতে পারি, অথবা কার্ল ক্যালকুলেট করে নিয়ে তারপরে আমরা ইন্টিগ্রালটাকে এক্সিকিউট করতে পারি আর কি। এই অর্ডারটা তাহলে ম্যাটার করে না। এই এটাই হচ্ছে কার্ল অফ দি ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এবং এইটা না একটা নতুন নাম রয়েছে, এটা বেসিক্যালি অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। অ্যাম্পিয়ার্স ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম, হ্যাঁ এই ইকুয়েশনটাকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলা হয়।
তোমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়ে এসেছো, বাট সেটা ইন্টিগ্রাল ফর্মে পড়ে এসেছো। ডেফিনেটলি আমরা এই ডিফারেনশিয়াল ফর্মটা থেকে ইন্টিগ্রাল ফর্মে যেতে পারি। কিছুই নয়, বোথ সাইডে ডাইভারজেন্স এ নিয়ে নাও, সারফেস ইন্টিগ্রাল নিয়ে নাও, ডেল ক্রস বি এই কোয়ান্টিটিটা সারফেস ইন্টিগ্রাল ক্যালকুলেট করো অন আইদার সাইড। ডেল ক্রস বি এই কোয়ান্টিটিটা যদি সারফেস ইন্টিগ্রাল ক্যালকুলেট করো, করলে কি পাবে? On left you have del cross b dot ds, while on right you have mu 0 integral j dot ds. এখন এবার এইটাকে দেখো, বাম দিকে যে টার্মটা রয়েছে সেটাকে আমরা রিরাইট করতে পারি। কিভাবে রিরাইট করতে পারি? ইন টার্মস অফ লাইন ইন্টিগ্রাল বাই ইউজিং স্টোকস থিওরেম। স্টোকস থিওরেম অ্যাপ্লাই করে আমরা এই সারফেস ইন্টিগ্রালটাকে লাইন ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। আর যে টার্মটা রাইট সাইডে দেখতে পাচ্ছ, ইউ আইডেন্টিফাই দিস টার্ম, রাইট? a dot ds, a dot ds এটাকে কি বলা হয়? কারেন্ট। দিস ইজ কারেন্ট। তাহলে b dot dl ক্লোজ লুপ ইন্টিগ্রাল, এটা কিন্তু লুপ ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল, কেমন? ক্লোজ লুপ ইন্টিগ্রাল b dot dl ইজ সিম্পলি mu 0 into I, এইটার সাথে সমান। তোমরা এটাকে অনেক এতে ভদ্র ভাষায় পড়ে এসেছো, স্টেটমেন্ট হিসেবে দেখে এসেছো জিনিসটা কি বোঝায়। স্টেটমেন্টটা হচ্ছে এরকম: the line integral of the magnetic field around a closed loop is equal to mu 0 times the current enclosed by the loop. যে লুপটার কথা আমরা কনসিডার করছি, সেই লুপটা যে কারেন্টকে এনক্লোজ করে রেখেছে সেটা যদি I হয়, তাহলে b ডট dl এই ক্লোজ লুপ ইন্টিগ্রালটা mu 0 into I এই প্রোডাক্টটার সাথে সমান হবে। এটাই বেসিক্যালি অ্যাম্পিয়ার সার্কিটের ল। এটাকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন অ্যাপ্লিকেশনে। We can calculate the magnetic field due to a straight infinitely long current carrying wire. We can calculate the magnetic field inside a very long solenoid. খুব বড় একটা সলিনয়েডের ভিতরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। We can calculate the magnetic field due to a large current carrying surface. এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আমাদের আছে, এগুলো দেখবো। প্রথম যে অ্যাপ্লিকেশনটা এখানে ডিসকাস করা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার। আমরা কিন্তু বায়োসাভার্টস ল দিয়েও জিনিসটাকে ক্যালকুলেট করেছি। বায়োসাভার্টস ল দিয়েও আমরা কিন্তু জিনিসটাকে ক্যালকুলেট করেছি। আর এখানে কি করতে চাইছি? এখানে চাইছি আমরা এই অ্যাম্পিয়ারস ল কাজে লাগিয়ে প্রবলেমটাকে সলভ করতে। দুটোর মধ্যে তফাৎ কি বলতো? বায়োসাভার্টস ল আর অ্যাম্পিয়ারস ল, এদের অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, তফাৎটা কোথায় আসবে? অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফিল্ড যদি ক্যালকুলেট করতে হয়, বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, আর বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে যদি অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, কোথায় আমাদের প্রবলেম ফেস করতে হবে ফান্ডামেন্টালি? হ্যাঁ হ্যাঁ বলো। মানে একটা ক্লোজড লুপ চাই, মানে কোথাও একটা না হলে ডিএলটাকে ইন্টিগ্রেট করতে হবে। ক্লোজ লুপ চাই, হ্যাঁ ঠিকই ঠিকই, ক্লোজ লুপ চাই। তারপর আর কি চাই বলো তো? আর কি চাই বলো তো? আর কি রয়েছে? আর কি রয়েছে এছাড়া? সিমেট্রি লাগবে, বলো। হ্যাঁ রাকেশ বলো। সিমেট্রিটা করতে হবে, না হলে করা যাবে। এইটা একটা বিশাল বড় রেস্ট্রিকশন। তুমি এটাকে কম্পেয়ার করতে পারছো ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা যেগুলো পড়ে এসেছি সেইগুলোর সাথে? ইলেকট্রোস্ট্যাটিক্সে যেটা পড়ে এসেছি সেইগুলোর সাথে কম্পেয়ার করতে পারছো? ওই যে E dot ds যেমন you remember Coulomb's law, right? You remember Coulomb's law. So basically Coulomb's lawটা কি করে? Coulomb's lawটা ডাইরেক্ট দেখো ইলেকট্রিক ফিল্ডটাকে তোমার ফোর্সের সাথে রিলেট করে, তাই না? চার্জ ডেনসিটির সাথে রিলেট করে। তুমি যদি কুলম্বস ল কাজে লাগিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাও, বা শুধুমাত্র কুলম্বস লটার কথা কনসিডার করো, এখানে বেসিক্যালি কি করা হয়? এখানে তোমার চার্জ ডেনসিটিটা যদি জানা থাকে, তাহলে ওই ইন্টিগ্রালটা করে 1/4πε0 রো ডি টাও বাই আর স্কয়ার, এই ইন্টিগ্রালটা করে তুমি বলে দিতে পারো যে কোন একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্ট তোমার এই চার্জ ডেনসিটির সাথে রিলেট করে, রাইট? ডাইরেক্ট চার্জ ডেনসিটির সাথে রিলেট করে। অন দি আদার হ্যান্ড দেখো তোমার এখানে বায়োসাভার্টস কি বলে তোমার গাউসেস লটা কি করে? গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স এটা কি করে? এটা কিন্তু তোমার E dot ds ইলেকট্রিক ফিল্ডের যে লাইন ফ্লাক্স
ইলেকট্রিক ফ্লাক্স এইটাকে তোমার টোটাল চার্জের সাথে রিলেট হবে, ঠিক তো? কুলম্বস ল যখন বলছো, কুলম্বস লতে কিন্তু তোমার চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন তার উপরে ডিপেন্ড করে। অন দি আদার হ্যান্ড গাউসেস ল যখন তুমি কনসিডার করছো ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেইটা বেসিক্যালি তোমার ইলেকট্রিক ফ্লাক্সটাকে টোটাল চার্জের সাথে রিলেট করছে, ঠিক? টোটাল চার্জের সাথে জিনিসটাকে রিলেট করছে। এখন কুলম্বস লটা কি মোর ফান্ডামেন্টাল, ঠিক তো? কুলম্বস লটা কিন্তু আরো ফান্ডামেন্টাল। কুলম্বস ল থেকে আমরা গাউসেস লতে আসতে পারছি। কুলম্বস লটা যেহেতু তোমার ডিরেক্ট সোর্স প্রপার্টিটাকে, ইলেকট্রিক ফিল্ডটাকে ডিরেক্ট সোর্স প্রপার্টির সাথে রিলেট করছে, সেই জন্য কুলম্বস লটা মোর ফান্ডামেন্টাল। কিন্তু কুলম্বস লয়ের সমস্যা আছে। কুলম্বস লয়ের সমস্যাটা কোথায়? তার কারণ এই যে রো ডিটা বাই আর স্কয়ার, এই ইন্টিগ্রেশনটা এক্সিকিউট করা ইজ নট অ্যান ইজি টাস্ক। এই ইন্টিগ্রেশনটা কিছু ক্ষেত্রে করাই যায়, কিন্তু ইন মোস্ট কেসেস করাটা খুব সহজ নয়। এবার কম্পেয়ার করো গাউসেস ল এর সাথে। গাউসেস লতে কি হচ্ছে? গাউসেস লতে ইলেকট্রিক ফ্লাক্সটা রিলেটেড হচ্ছে। গাউসেস লতে ইলেকট্রিক ফ্লাক্সটা রিলেটেড হচ্ছে উইথ হোয়াট? গাউসেস লতে ইলেকট্রিক ফ্লাক্সটাকে আমরা রিলেট করছি উইথ with the total charge, with the total charge, টোটাল চার্জের সাথে রিলেট করছি। কাজেই অ্যাপ্লিকেশনের দিক থেকে জিনিসটা আরেকটু সহজ, তাই না? যদি আমার কিছু সিমেট্রি থাকে তাহলে কিন্তু এই সারফেস ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে পারলেই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এটা বলে দেওয়া সম্ভব। কিন্তু এই যে কথাটা বললাম, এই কথার মধ্যেই এর আবার লিমিটেশনটা লুকিয়ে আছে। যদি সিমেট্রি থাকে, যদি সিমেট্রি থাকে তবেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যায়। এখানেও ঠিক একই রকম বায়োসাভার্টস ল আর অ্যাম্পিয়ার্স ল এই দুটো ঠিক এইরকম ভাবেই রিলেটেড। বায়োসাভার্টস লটা কিন্তু মোর ফান্ডামেন্টাল, বিকজ বায়োসাভার্টস লতে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করছি ডিরেক্টলি ফ্রম দি কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটিটা থেকে আমরা ডিরেক্ট ম্যাগনেটিক ফিল্ডটাকে, কারেন্ট ডেনসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিরেক্ট রিলেট করছি, কাজে এটা মোর ফান্ডামেন্টাল। কিন্তু সমস্যাটা কোথায়? এই ইন্টিগ্রালটা ক্যালকুলেট করাটা সবসময় সহজ নয়। আমরা কয়েকটা জায়গাতে দেখে এসেছি, অলরেডি হোঁচটও খেয়েছি। আই মিন যদি স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কথা বলো, বা তুমি যদি একটা লুপের কথা বলো, বা একটা সলিনয়েডের কথা বলো, হ্যাঁ এই জায়গাগুলোতে এটাকে অ্যাপ্লাই করাই যায়, কিন্তু ইন্টিগ্রেশন গুলো ক্যালকুলেট করতে গেলে ইউ হ্যাভ টু বি কশাস, অনেক কেয়ারফুলি, অনেক এলিগেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে হবে, ঠিক? তার একটা ইজিয়ার ওয়ে আউট হচ্ছে এই অ্যাম্পিয়ার্স লটাকে কাজে লাগানো। অ্যাম্পিয়ার্স লটা সহজ, তার কারণ আমরা যদি লাইন ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে পারি তাহলে জব ইজ ডান। বি ডট ডিএল আমার মিউ জিরো ইন্টু আই, লাইন ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে পারলেই কাজটা হয়ে গেল। কিন্তু লাইন ইন্টিগ্রালটাকে কি আমরা ইভ্যালুয়েট করতে পারবো? প্রবলেমটা হচ্ছে সেই জায়গায়। তখনই পারবো যদি কিছু সিমেট্রি থাকে। সিমেট্রি কিছু থাকলে তাহলে লাইন ইন্টিগ্রালটাকে কাজে লাগাতে পারবো, কাজে লাগিয়ে আমরা অ্যাম্পিয়ার্স লটাকে কাজে লাগিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা বের করে ফেলতে পারবো। ঠিক সিমেট্রিটা বুঝতে পারছো? মানে আই মিন কম্পারিজনটা বুঝতে পারছো? ইলেকট্রোস্ট্যাটিক্সে যেটা কুলম্বস ল করেছিলাম আমাদের এই ম্যাগনেটোস্ট্যাটিক্সে, সেটা অ্যাজ ইফ ইকুইভ্যালেন্ট টু বায়োসাভার্টস ল। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যেটা গাউসেস ল হিসেবে করে এসেছিলাম সেটা অনেকটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট উই নো অ্যাজ অ্যাম্পিয়ার্স ল। ঠিক আছে? তাহলে অ্যাম্পিয়ার্স ল আমরা কাজে লাগাতেই পারি, কিন্তু লিমিটেশন হচ্ছে এটাই যে কিছু সিমেট্রি থাকতে হবে। সিমেট্রি থাকলে তবেই আমরা কিন্তু লাইন ইন্টিগ্রালটাকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারবো। তো এইরকমই কতগুলো সিমেট্রিক কেস এখানে বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার। একটা ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার সেরকম একটা কেসকে বলা আছে। ইনফাইনাইটলি লং কেন আছে? তার কারণ ইনফাইনাইটলি লং থাকলে তবেই কিন্তু আমরা বি ডট ডিএল এইটাকে সিমেট্রি কাজে লাগিয়ে ইভ্যালুয়েট করতে পারবো। যদি এটা ফাইনাইট ওয়্যার হতো তাহলে কিন্তু আমাদের বায়োসাভার্টস ল ছাড়া আর উপায় ছিল না। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পিয়ার্স ল এর সিমেট্রি কনসিডারেশনটা আর ভ্যালিড হতো না। অ্যাম্পিয়ার্স লটা ভ্যালিড হতো, কিন্তু অ্যাম্পিয়ার্স ল কাজে লাগিয়ে যে বি ডট ডিএলটাকে ইভ্যালুয়েট করতাম সেটা কিন্তু ইভ্যালুয়েট করা যেত না ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে। দ্যাট ইজ হোয়াই উই আর টকিং অ্যাবাউট ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। ওকে, তো দিস ইজ দি প্রবলেম। হ্যাঁ, তো এরকম একটা ওয়্যারের কথা কনসিডার করো যে ওয়্যারটা রেডিয়াসটা হচ্ছে সাম এ। একটা ওয়্যার নিয়েছো যে ওয়্যারের রেডিয়াসটা এ, ক্লিয়ার? এটা একটা ধরো ইউনিফর্ম কারেন্ট ক্যারি করছে, যে কারেন্টটা ইজ সাম আই। তাহলে কারেন্ট ডেনসিটি কত? আই বাই পাই এ স্কয়ার। এটাই কারেন্ট ডেনসিটি আমরা দেখে এসেছি। কারেন্ট ডেনসিটি ইকুয়ালস টু আই বাই পাই এ স্কয়ার। এবার আমরা ইনসাইড দি ওয়্যার কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত বলতে পারি, আউটসাইড দি ওয়্যার কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটাকে বলতে পারি। এখানে এই প্রথম যে লুপটা ইনসাইড কোন একটা পয়েন্টে ধরো ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, তাহলে আমরা একটা এম্পিরিয়ান লুপের কথা কনসিডার করলাম।
এম্পিরিয়ান লুপটা বেসিক্যালি একটা সার্কুলার লুপ। এইখানে এম্পিরিয়ান লুপটা একটা সার্কুলার লুপ যার সেন্টারটা এই ওয়্যারটার অ্যাক্সিসের উপরে লাই করে। সেখানে যদি অ্যাম্পিয়ার লটাকে কাজে লাগাও, ইউ হ্যাভ বি ডট ডিএল লাইন ইন্টিগ্রাল ওভার দি লুপ C1 ইকুয়াল টু মিউ 0 I1, যেখানে I1 টা কারেন্ট এনক্লোজড বাই দিস লুপ, I1 টা হচ্ছে কারেন্ট এনক্লোজড বাই দি লুপ। খেয়াল করে দেখো এই কারেন্টটা কত হবে, I1 টাকে আমরা কত লিখবো, যদি কারেন্ট ডেনসিটি J হয় তাহলে J ইনটু পাই আর স্কয়ার। এইটার এরিয়াটা কত, এই লুপটার এরিয়াটা কত, পাই আর স্কয়ার, তাহলে কারেন্ট ডেনসিটি ইনটু পাই আর স্কয়ার, এটাই হচ্ছে কারেন্ট এনক্লোজড বাই দি লুপ। You have J equals to I by pi a square, সেই ভ্যালুটা বসিয়ে দাও। On right you have mu 0 I by into r square by a square। তাহলে B dot dl এই লাইন ইন্টিগ্রালটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি। হয়েছে? এবার যখন B dot dl টাকে ইভ্যালুয়েট করছো, from symmetry we know that magnetic field will be tangentially directed to every point on the Amperian loop। ম্যাগনেটিক ফিল্ডটা এই অ্যাম্পিরিয়ান লুপের প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড হবে। তাহলে B dot dl will be simply বি ইন্টু ডিএল। বিটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নাও, ডিএল টাকে যদি ইন্টিগ্রেট করো ওভার দি লুপ, ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ 2 পাই আর। ওকে, এটা সিম্পলি বি ইন্টু 2 পাই আর হয়ে যাবে। এবার এটাকে ইভ্যালুয়েট করলে যেটা পাবে, বি ইকুয়ালস টু মিউ 0 আই আর বাই 2 পাই এ। আর নয় এ স্কয়ার হবে, এখানটা এ স্কয়ার হবে। b equals to mu 0 I by 2 pi square into r। আর ডিরেকশনটা দিয়েও বলা রয়েছে, সেটা হচ্ছে থিটাকে। অন দি আদার হ্যান্ড যদি আমরা আউটসাইড দি ওয়্যার কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতাম, তাহলে কি হতো, আউটসাইড দি ওয়্যার কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে আমাদের এগেইন একটা অ্যাম্পিরিয়ান লুপ, একটা সার্কুলার লুপের কথা কনসিডার করতে হতো, যার রেডিয়াসটা ইজ গ্রেটার দেন a। এই রেডিয়াসটাকে সেক্ষেত্রে a এর থেকে বড় হতে হতো। যদি এর স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার। কি কথা বলছেন না, শোনা যাচ্ছে না। ওকে, স্যার কিছু শুনতেই পেলাম না মাঝখানের গুলো। কোন জায়গাটা থেকে বলো? আমি ইনসাইড দি ওয়্যার যেটা এক্সপ্লেন করলাম, বুঝেছো? এই এক্সপ্রেশন পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আর গ্রেটার দেন এ থেকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি এবার। যদি আর গ্রেটার দেন এ, আউটসাইড দি ওয়্যার কোন একটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা আবার আরো একটা অ্যাম্পিরিয়ান লুপের কথা ভাবতে পারি, যে লুপটার রেডিয়াসটা এ এর থেকে বড়, আর লুপের সেন্টারটা এই ওয়্যারটার অ্যাক্সিসের উপরে লাই করে। ঠিক আছে? তাহলে সেখানে আমরা অ্যাম্পিয়ার লটাকে কাজে লাগাতে পারি। বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এই যে বড় যে লুপটা C2 লুপটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাম্পিয়ার ল কাজে লাগাও। এখানে কিন্তু টোটাল কারেন্টটাই এনক্লোজড বাই দি লুপ। যেহেতু লুপটা তুমি ওয়্যারের বাইরে নিয়েছো, ওয়্যারটাকে এনক্লোজ করে নিয়েছো পুরো ওয়্যারটাকে, তাহলে ওয়্যারের মধ্যে পুরো কারেন্টটাই এনক্লোজ করে রয়েছে। সো অন রাইট উই হ্যাভ আই। হ্যাঁ, আগের মতো নয়, কিন্তু এখানে তোমার টোটাল কারেন্টটাই এনক্লোজ। এবার এটাকে ইভ্যালুয়েট করো একদম একই রকম একটা সিমেট্রি কনসিডারেশন। দি ম্যাগনেটিক ফিল্ড ইজ uniform in magnitude at all points over the Amperian loop, and it is directed tangential to every point on the Amperian loop. So that will make B dot dl as B into dl। বিটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিতে পারো, নিয়ে যদি ইন্টিগ্রেশনকে ইভ্যালুয়েট করো, will have this expression b equals to mu 0 I by 2 pi r। ডিরেকশনটাকে যদি বলো, এটা তোমার থিটার ডিরেকশনে থাকবে। হয়েছে? এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ম্যাগনেটিক ফিল্ড নিউট্রাল স্টেট কারেন্ট ক্যারিং ওয়্যার। ক্যান ইউ কম্পেয়ার ইট উইথ হোয়াট ইউ হ্যাভ obtained from বায়োসাভার্টস ল? বায়োসাভার্টস ল থেকে যেটা পেয়েছো সেইটার সাথে মেলাতে পারছো, কম্পেয়ার করতে পারছো? আর গ্রেটার দেন এটা একই রকম। হ্যাঁ, কেন বলো তো? তার কারণ আমরা
এখানে তোমার ইনফাইনাইটলি লং, ভেরি লং ওয়্যারের কথা কনসিডার করছি। যদি ফাইনাইট ওয়্যার হতো তাহলে কিন্তু অ্যাম্পিয়ারস ল কাজে লাগিয়ে ওই বায়োসাভার্টস ল থেকে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম sin θ1 sin θ2, এটাই কিন্তু আমরা আর রিপ্রডিউস করতে পারতাম না। স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো। বিয়ের ডিরেকশনটা থিটা ক্যাপ বরাবর কেন হচ্ছে? বিয়ের ডিরেকশনটা থিটা ক্যাপ বরাবর কেন হচ্ছে, কি করে বলা যায়? বিয়ের ডিরেকশনটা থিটা ক্যাপ বরাবর কেন হচ্ছে? দেখো, দাঁড়াও, বাকিরা বুঝতে পেরেছো কেন থিটা ক্যাপ বরাবর হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে তোমার ওয়্যারটা, কেমন, এটা হচ্ছে তোমার ইনফাইনাইটলি লং যে ওয়্যারটার কথা বলছিলাম সেইটা। এবার তুমি একটা এলিমেন্ট নাও, ধরো এইরকম কোন একটা এলিমেন্ট নিচ্ছ, দেখতে পাচ্ছ ফিগারটা, দেখতে পাচ্ছ এখানে যেটা স্যার দেখাচ্ছি? স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে দেখা না। যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে না। না, screen দেখা যাচ্ছে না। আমি ভিডিওটা অন করেছি, আমাকে দেখতে পাচ্ছ? না স্যার, আপনাকেও দেখা যাচ্ছে। না, কিছুই দেখা যাচ্ছে কেউই দেখতে পাচ্ছ না? না স্যার। দিকে দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, হোল্ড করো।